প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ডক্টর তপন কুমার মণ্ডল, পিজি সেকেন্ড সেমিস্টারের EC1 অর্থাৎ যে ইলেকটিভ কোর্স পাঠ্য করা হয়েছে রিসার্চ মেথোডোলজি, সেই গবেষণা বিষয়ক এবং পিজি ফোর্থ সেমিস্টারের CC13 অর্থাৎ ত্রয়োদশ পত্রে যে লোকসাহিত্য বিষয়ক গবেষণা পত্র লিখনের বিষয়টি পাঠ্য আছে, এই দুই সম্পর্কসূত্র বিষয়ে আমি আজকের এই ক্লাসটি নিতে চাই। কারণ যারা ফোর্থ সেমিস্টারে গবেষণাপত্র লিখনের কাজটি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে এবং আমার কাছে তারা নিজের নিজের বিষয়ের গবেষণা বিষয় বা টপিক নির্বাচনের কথা জানিয়েছে, সেই কাজটি প্রাথমিক কিভাবে করা উচিত বা অগ্রসর হওয়া যেতে পারে, আর তারই পদ্ধতিগত একটা বিশেষ আলোচনা গবেষণাপত্র সম্পর্কে একই সাথে সেকেন্ড সেমিস্টারের রিসার্চ মেথোডোলজিরই প্রাথমিক পাঠ। সুতরাং পিজি সেকেন্ড সেমিস্টারে যে স্টাডি মেটেরিয়াল গতকাল আমি পাঠিয়েছি, তার ভিত্তিতে আশা করি রিসার্চ কী এবং তার লক্ষণগুলি কী কী, রিসার্চ কথাটির উৎপত্তি এবং বাংলা রিসার্চের যে আমাদের প্রতিশব্দ গবেষণা, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে। সুতরাং সেসব বিষয়ে পুনরুক্তি প্রয়োজন নেই। শুধু রিসার্চ পদ্ধতির প্রথম কর্মকাণ্ড সূত্রে আমরা যেটুকু আজকে বলার প্রয়োজন, তার ভিত্তিতে একটি সংক্ষিপ্ত ক্লাস, যেখানে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে রিসার্চ হচ্ছে একটি গভীর যত্নশীল অনুশীলন, যার দ্বারা জ্ঞানের জগতের নতুন কিছু সংযোজন বা যুক্ত করা যায়। সুতরাং রিসার্চ হচ্ছে একটি পরিশ্রমী এবং সৃষ্টিশীল আনন্দদায়ক কর্ম, যার মধ্য দিয়ে একটি বিষয় সম্পর্কে প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহণ করতে হবে, যাকে ইংরেজিতে বলা হয় ডাটা কালেকশন। সেই তথ্যকে শ্রেণীবদ্ধ বা শ্রেণীকরণ করতে হবে, সেই তথ্যগুলিকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তারই ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে। সুতরাং এই রিসার্চ বা গবেষণা হচ্ছে একটি পরপর প্রণালীবদ্ধ একটি অনুশীলন বা একটি পদ্ধতি নির্ভর একটি কর্মকাণ্ড। সেখানেই মেথোডোলজি কথাটির প্রাসঙ্গিকতা, অর্থাৎ রিসার্চ করতে গেলে একটি পদ্ধতিগত শৃঙ্খলাকে আমাদের মেনে চলতে হয়, আর এই কাজের প্রণালীটিকেই রিসার্চ মেথোডোলজি বলা হয়। গবেষণার কাজে, অর্থাৎ এই যে বিষয়টির উপর কাজ করতে চাইছি, নতুন কিছু জ্ঞানের সংগ্রহ করতে চাইছি, সেই কাজে গুরুত্বপূর্ণ হলো
উপাদান বা তথ্য সংগ্রহ, যাকে ইংরেজিতে বলা হয় ডাটা কালেকশন। কারণ উপাদান যদি না পাই তাহলে কোনো কাজই আমরা অগ্রসর হয়ে যেতে পারি না। তাই একজন গবেষক বিভিন্ন সূত্র থেকে তার প্রয়োজনীয় ডাটা বা তথ্য সংগ্রহ করতে পারেন। তথ্যের উৎসের উপর ভিত্তি করে এই ডাটাকে গবেষকগণ তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। একটিকে বলা হয় প্রাইমারি সোর্স, একটিকে বলা হয় সেকেন্ডারি সোর্স এবং অন্যটি হচ্ছে টার্সিয়ারি সোর্স। সুতরাং আমাদের প্রথমে জেনে নিতে হবে যে এই গবেষণার প্রাইমারি ডাটা সোর্স বলতে আমরা কী বুঝি এবং এর মধ্যে কোন কোন উপাদান আছে। কোনো একটি গবেষণার ক্ষেত্রে প্রথম যে সমস্ত তথ্য তার উৎস জানা যায়, যার ভিত্তিতে সেইগুলি হচ্ছে গবেষণার প্রাথমিক ডাটা সোর্স। গবেষকের সংগৃহীত যে প্রথম উৎস বা উপাদান, যাকে আমরা মৌলিক উপাদান বলি, সেইগুলি হচ্ছে প্রাইমারি ডাটা সোর্স। অর্থাৎ এই যে মৌলিক, এই মৌলিক বলতে কী বুঝি? মৌলিক যেটা যে যার তথ্য আগে কোনোদিন কোথাও পাওয়া যায়নি বা উল্লেখ করা হয়নি, এমন যে তথ্য, আর সেই তথ্য স্বাভাবিকভাবেই তার ব্যাখ্যা বা বিশ্লেষণ আগে কোনোদিন হয়নি। এই গবেষণা কর্মের জন্য সেটি হবে তার প্রথম উপাদান, যাকে আকর তথ্য বা র ম্যাটেরিয়াল বলা যায়। যেমন কোনো একটা বিষয় সম্পর্কে কোনো পুরাতন লেখা হতে পারে, প্রাচীন কোনো গ্রন্থ থেকে কোনো উপাদান বা উৎস সংগৃহীত হতে পারে, সেই বিষয় সম্পর্কে কারো কোনো মৌলিক চিন্তা হয়তো কোথাও ছিল, সেটিও হতে পারে। অর্থাৎ আমাদের সেই সাহিত্যে বিভিন্ন ধরনের পুঁথি, হস্তলিখিত কোনো বিচ্ছিন্ন খাতা বা পত্র, কোনো ব্যক্তিগত চিঠি, সরকারি দলিল, দস্তাবেজ, কোনো বক্তৃতা, সাক্ষাৎকার, মৌখিক ঘোষণা, বিভিন্ন তিনি করে গেছেন, কিন্তু তার ভিত্তিতে আমরা গবেষণায় অংশগ্রহণ করতে চাইছি, সেইগুলি হচ্ছে গবেষণার প্রাথমিক উপাদান। যেমন যারা লোকসাহিত্য সম্পর্কে গবেষণার অংশগ্রহণে এখন রয়েছে, তারা যে যে বিষয়টি নিয়ে গবেষণা করতে চাইছ, সেই বিষয় সম্পর্কে প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য বা উপাদান দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, সেইগুলি হচ্ছে যার ভিত্তিতে আমরা গবেষণা কর্মটি শুরু করতে চাই, সেটি হচ্ছে গবেষণার প্রাথমিক সোর্স বা ডাটা বা উপকরণ, যার ভিত্তিতে আমরা এই গবেষণা কর্মটি সম্পন্ন করতে চাই। তার প্রথম সোপান, যেগুলিকে ভর করে আমরা গবেষণায় অগ্রসর হব, নির্ভর করে গবেষণায় অগ্রসর হব।
যেমন সেকেন্ডারি সোর্স, সেগুলো কি না, এই যে প্রাইমারি বা প্রাথমিক তথ্য সংগৃহীত করা গেল, তার বিচার বিশ্লেষণ করে যে তথ্য, সেটাই হচ্ছে সেকেন্ডারি সোর্স। অর্থাৎ মৌলিক উপাদান যেগুলি পাওয়া গেছে শুরুতে, সেই লেখা, বক্তব্য বা ভাবনা, সেগুলি বিচার বিশ্লেষণ করার পরে আমরা নতুন করে যে উপাদান সংগ্রহ করব, সেগুলি হচ্ছে সেকেন্ডারি সোর্স। সুতরাং এর চরিত্রটি হবে যে প্রাইমারি সোর্সের ব্যাখ্যা এবং বিশ্লেষণ, মৌলিক চিন্তা বা সে বিষয়ে কিছু লেখা বা কোনো মুদ্রিত উপাদান। আসলে এই সেকেন্ডারি সোর্স হচ্ছে সময়ের দিক থেকে প্রাইমারি ডাটা বা তথ্য প্রকাশের পরে বিশ্লেষণ করা যে তথ্য বা উপাদান, সেটি হচ্ছে সেকেন্ডারি সোর্স। যেমন যদি কেউ কৃষি ভিত্তিক গবেষণা করতে চাও, কৃষি পদ্ধতি বিজ্ঞান সম্পর্কে যদি কেউ গবেষণা করতে চাও, তাহলে তার প্রথম প্রাইমারি সোর্স বা ডাটাগুলো কী হবে? সেগুলি হচ্ছে আমাদের কৃষি ব্যবস্থার সাথে জড়িত যে সমস্ত উপাদানগুলো আমরা পাচ্ছি, এবং ভারতবর্ষে যে কৃষি ব্যবস্থা, সেই পদ্ধতি সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাগুলি যেখানে যেখানে পাচ্ছি, যেভাবে পাচ্ছি, সেটি হবে তার প্রাথমিক সোর্স। তাছাড়া এই কৃষি ব্যবস্থা সম্পর্কে বহু লেখা, রচনা, বিভিন্ন সমাজতাত্ত্বিকদের বিভিন্ন সময়ের বক্তৃতা বা ইতিহাস সূত্রে কৃষি ব্যবস্থা সম্পর্কিত যেসব সমাজতাত্ত্বিক রচনা, সেগুলো অনুশীলন করা হচ্ছে, সেগুলো খুঁজে বের করা হচ্ছে প্রাথমিক উপাদান গবেষণা। আর এইগুলি অনুশীলন করে বিচার বিশ্লেষণের মাধ্যমে তুমি যে গবেষণা কর্মটি সম্পাদন করতে চাইছো, তার জন্যে তোমার যে বিষয়ের হাত ধরে তথ্যসূত্র নির্বাচন, সূত্রাকারে, সেগুলি হচ্ছে তোমার গবেষণার সেকেন্ডারি সোর্স। আর একটি সোর্স হচ্ছে, তাকে বলা হচ্ছে টার্সিয়ারি ডাটা সোর্স। সেকেন্ডারি সোর্সের ব্যাখ্যা বিশ্লেষণ করে যে লেখা প্রস্তুত করা হবে, তাকেই বলা হচ্ছে টার্সিয়ারি সোর্স। সাধারণত প্রাইমারি সোর্স এবং সেকেন্ডারি সোর্সের উল্লেখ করে যে আলোচনা ক্ষেত্র প্রস্তুত করা হয়, তাকেই বলা হচ্ছে টার্সিয়ারি সোর্স। কোনো সুচিন্তিত গবেষণা ক্ষেত্র সম্পর্কে নির্দিষ্ট উল্লেখপঞ্জিকে টার্সিয়ারি সোর্স বলা হয়। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়, প্রাইমারি এবং সেকেন্ডারি যে তথ্য, সেই তথ্যকে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়া,
সেইটি হচ্ছে টারশিয়ারি সোর্স। এখন প্রাইমারি ডাটা সংগ্রহ হবে কী করে? তার জন্য আমরা কতগুলো মেথডকে অ্যাপ্লাই করতে পারি, যেমন অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড, কেস স্টাডি মেথড। অবজারভেশন মেথড মানে হচ্ছে ক্ষেত্র সমীক্ষা, ইন্টারভিউ প্রশ্নোত্তরের মাধ্যমে কাউকে জিজ্ঞাসা করা, কেস স্টাডি অর্থাৎ যে বিষয়টির উপর গবেষণা করছি সেই বিষয়টিকে চাক্ষুষ প্রমাণের মাধ্যমে সেই বিষয়টিকে স্টাডি করা বা সেই সব তাকে ভালোভাবে বুঝে নেওয়া, এইটি হচ্ছে প্রাথমিক ডাটা সংগ্রহের পদ্ধতি। অর্থাৎ যারা লোকসাহিত্য বিষয়ক গবেষণায় অগ্রসর হতে যাচ্ছে PG 4 সেমিস্টার, তাদের মনে রাখতে হবে একটা ক্ষেত্র সমীক্ষা, যে বিষয়টি নিয়ে তুমি কাজ করতে চাইছো তার ক্ষেত্রটা কী, সেখানে গিয়ে সমীক্ষা করতে হবে, বিষয়ভিত্তিক সমীক্ষা, তাকে বলা হচ্ছে অবজারভেশন মেথড। আর সেটি করতে গেলে তোমাকে সেই বিষয় বিভিন্ন জনের কাছ থেকে উত্তর খুঁজে নিতে হবে। কাজে প্রশ্নোত্তর পদ্ধতির ভিতরে একটা ইন্টারভিউ মেথডের মাধ্যমে দিতে হবে। আর সেখান থেকেই তোমার নিজের বিচার বিবেচনা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই বিষয়টিকে স্টাডি করতে হবে, তাকেই বলা হচ্ছে কেস স্টাডি। সেকেন্ডারি ডাটা সংগ্রহ আমরা কিভাবে করতে পারি? যেমন বিভিন্ন পত্রপত্রিকা, বই, স্মরণিকা, লিফলেট থেকে প্রথম সেই বিষয়টি সম্পর্কে কোথায় কী লেখা আছে ধারণা, সেটা আমরা পড়ে আমরা বিশ্লেষণ করব সেগুলি। তারপর ব্যক্তিগত সংগ্রহ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি তোমার নিজস্ব সংগ্রহে যদি তার আলোচনা কোথাও পাওয়া যায় বা তার ব্যক্তিগত অভিজ্ঞতার তথ্য যদি কারো কাছ থেকে জানা যায়, সেই কি ব্যক্তিগত সংগ্রহ, অর্থাৎ তুমি নিজে সেই বিষয়টিকে তুমি জেনে নেবে, বুঝে নেবে। তাছাড়া বিভিন্ন গবেষকদের লেখা বা গবেষণা পুস্তক ইত্যাদিতে সেই বিষয়টি আছে কি না সেটা বিচার বিশ্লেষণ করা যেতে পারে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বা NGO নথি যদি প্রয়োজন মনে হয় সেগুলো তোমাকে বিচার বিশ্লেষণ করার সুযোগ মিলবে। সরকারি নথিপত্র কিছু পাওয়া যেতে পারে, দলিল দস্তাবেজ, আন্তর্জাতিক স্তরের কোথাও কোনো মুদ্রিত কিছু লেখা, এগুলি হচ্ছে সেকেন্ডারি তথ্য সংগ্রহের বিষয়। যে সূত্র থেকে তথ্য নেওয়া হোক না কেন, তথ্যের একটা প্রামাণিকতা, যাকে ইংরেজিতে বললে ভালো হয়ে যাবে, অথেন্টিসিটি থাকতে হবে, অর্থাৎ নির্ভুল তথ্য তার মধ্যে থাকতে হবে। আর যে বিষয়ে গবেষণা করছি আমরা তার একটা প্রাসঙ্গিকতাও থাকতে হবে। সুতরাং এইভাবে আমরা যদি প্রাথমিক এবং সেকেন্ডারি বা পরবর্তীকালের ডাটা সংগ্রহ করি এবং এই দুই তথ্যকে বিচার বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা সেই বিষয়টি, যেটা আমরা কিছু নতুন একটা জ্ঞানকে বা নতুন একটা বিষয়কে দেখাতে চাইছি, সেটিকে যদি আমরা সিদ্ধান্তের দিকে, আনুমানিক সিদ্ধান্তের দিকে পৌঁছতে পারি প্রামাণিক তথ্যের ভিত্তিতে এবং বাস্তব প্রয়োজনীয়তাকে মাথায় রেখে, তাহলে পরে আমরা গবেষণার যে আমাদের উদ্দেশ্য এবং যে সিদ্ধান্ত, সেখানে আমরা পৌঁছতে পারব। সুতরাং আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যারা PG সেমিস্টার 3 আছে তাদের জন্যে বিষয়টি হচ্ছে যে গবেষণার জন্যে যে
তথ্য সংগ্রহের বিষয় বা পদ্ধতি কি, বা কত ধরনের তথ্য হয়, কিভাবে সেই তথ্যের ভিত্তিতে গবেষণায় পৌঁছানো যায়। আর যারা 4th সেমিস্টারের আছো তারা এগুলি তোমরা পড়ে এলেও আবার নতুন করে মাথায় রেখে তোমরা যে যার বিষয়ে গবেষণা করতে চাইছো তার প্রাথমিক যে তথ্য সেগুলো কিভাবে, কোন মেথডে তোমরা অগ্রসর হবে, প্রাথমিক তথ্য সংগ্রহের উপায়গুলো কী কী, আর সেকেন্ডারি তথ্য সংগ্রহের বিষয়গুলি কী কী, সেগুলি তোমরা খুঁজে নিতে পারবে। এবং টার্সিয়ারি যে ডাটা, এই দুইকে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে তোমার বিষয়, যেটি তুমি তোমার প্রতিপাদ্য বিষয় যেখানে তুমি পৌঁছতে চাইছো তার একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবে। অর্থাৎ তোমাদের জন্য এই ক্ষেত্র সমীক্ষা এবং তার ভিত্তিতে যে প্রশ্নোত্তরমূলক পদ্ধতি এবং কেস স্টাডি হচ্ছে গবেষণার ডাটা সংগ্রহের প্রাথমিক শর্ত। আর দ্বিতীয় যে ডাটা সংগ্রহ বা তথ্যগত উপাদান, সেগুলি হচ্ছে একটু পঠন পাঠন, যে প্রাইমারি, অর্থাৎ সেগুলোও কিন্তু নথিপত্রের ভেতর দিয়ে বা কোনো গ্রন্থ বা তথ্য কোনো কারো ভাষণ বা বক্তৃতা থেকে প্রাথমিক সূত্র হতে পারে, কিন্তু ব্যক্তিগত সংগ্রহে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে, কলেজ লাইব্রেরি বা অন্যান্য জায়গায় সেই সূত্র ধরে যদি কোনো রচনা পাওয়া যায় যার ভিত্তিতে যে বিষয়টি নিয়ে তুমি কাজ করতে চাইছো তার একটি বিস্তারিত জ্ঞান লাভ হবে, এবং সেই জ্ঞানের ভিত্তিতে তুমি তৃতীয় অর্থাৎ 3 নম্বর ডাটা সংগ্রহের বা সিদ্ধান্তে দিয়ে অগ্রসর হবে, যাকে টার্সিয়ারি ডাটা সংগ্রহের কথা বলছি। এই 3টি পথ দিয়ে প্রাথমিকভাবে তোমাকে সেই গবেষণা কর্মটি সম্পাদন করতে হবে। ধন্যবাদ।